আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের সাজেশন ক্লাসের চ্যাপ্টার 3 এর উপরে নিব ক্লাস। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তা সবসময় আমরা দিয়ে শুরু করতাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, সংকরণ। এই জিনিসগুলো মোটামুটি অনেকবার পড়ানো হয়েছে, এই জন্য এই জিনিসগুলো হয়তো সবাই ম্যাক্সিমাম ভালো পারো। তা আমি এই অংশটুকু প্রথমে না, যে যেটা কম পড়া হয়েছে সেই অংশটুকু আগে যাব। ডি ব্লক, এস ব্লক ও পি ব্লক মৌল, আর একটা হলো ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌলটা তো এখানে অ্যাড করা হয় নাই। একটু ওয়েট। ডি ব্লক মৌলের 4টা প্রশ্ন এখানে তো অ্যাড করতে ভুলেই গেছি আমি সাজেশনে। কি হলো এটা? দাঁড়াও, একটু wait করো। যেটা বলতেছিলাম এখানে, আমি সাজেশনটাতে যে এস ব্লক পি ব্লক অ্যাড করছি, কিন্তু এই এরপরে ডি ব্লক মৌলের যে রসায়ন এই জায়গাটায় অ্যাড হবে। এটা কিন্তু আমি অ্যাড করতে ভুলে গেছি। এটা আমি আজকেই অ্যাড করে তোমাদের আবার এই ফাইলে আপলোড করে দেবো। তো যেটা এই যে ডি ব্লক মৌলের রসায়ন, এই জায়গায় কিন্তু 4টা প্রশ্ন অ্যাড হবে এর নিচে। তো এই 4টা প্রশ্ন আমি আগে একটু বোর্ডে লিখে দিই, যেহেতু এই প্রশ্নগুলি স্কিপ হয়ে গেছে সাজেশনে না পড়াইতে শুরু করলে হয়তো বুঝতেই পারতাম না, যেটা লেখাই হয় না। তো এই ডি ব্লক মৌলের জিনিসটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি ডি ব্লক মৌলের রসায়ন। কি কি প্রশ্ন পড়তে হবে এখান থেকে? বেশি না, 4টা প্রশ্ন পড়লে হয়। ডি ব্লক মৌলের রসায়ন।
এক নম্বরে লেখো স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক পি ব্লক মৌল হওয়া সত্ত্বেও, এগুলো সিকিউ লিখতেছি কিন্তু অবশ্যই, পি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন? স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল, কিন্তু এরা অবস্থান্তর মৌল নয় কেন? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে সকল ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল নয় কেন? কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হতে পারে। নয় কেন, ব্যাখ্যা করো। এক নম্বর প্রশ্ন, এটা কোথায় আসছে এটাও লিখে নিতে পারো, এটা ঢাকা বোর্ড, না লিখলেও চলবে কারণ আমি আজকে তোমাদের এই ফাইল দিয়ে দিব। ঢাকা বোর্ড 4-এর গ, চিটাগং বোর্ড 23-8-এর গতে আসছে। চিটাগং বোর্ড 23-8-এর গতে আসছে এই প্রশ্ন। এরপরে চলে যাচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্ন পড়লে মোটামুটি হয়ে যাবে। 2 নম্বর, কপার, কপারের জটিলায়ন CuNH3 4 2+ অবলিক হলো, যে কোনো একটা আসে এভাবে, FeCN6 2- FeCN6 3- সরি এটা 4- হবে, 4- 3- এর গঠন বলতে পারে, এর গঠন ব্যাখ্যা করো, অবলিকের চুম্বক ধর্ম ব্যাখ্যা করো। এই চুম্বক ধর্ম অবলিক হলো সংকরণ, সবগুলো কিন্তু একই প্রশ্ন, যাই আসুক একই রকম লিখতে হবে। সংকরণ ব্যাখ্যা করো। বেসিক্যালি এর গঠন ব্যাখ্যাটা বেশি আসে। চুম্বক ধর্মও বলে যে চুম্বক ধর্ম কি হবে, ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন আর এই প্রশ্নটা সেম। 3 নম্বরটা, 3 নম্বরটাতে বলা হয়েছে যে এফিসিয়েন্সি, এটা সবচেয়ে বেশি আসছে, FeCN6 4- ও FeCN6 3- এই আয়ন দ্বয়ের মধ্যে কোনটি প্যারাচুম্বকীয় কোনটি ডায়া? এই আয়ন দ্বয়ের মধ্যে, এই আয়ন দ্বয়ের মধ্যে কোনটি প্যারাচুম্বকীয়, প্যারাচুম্বকীয় ও কোনটি ফেরোচুম্বকীয়? ফেরোচুম্বকীয় বিশ্লেষণ করো। এটা বারবার আসছে অনেক জায়গাতেই, আসছে হলো ঢাকা, চিটাগং, যশোর, বরিশাল। কোথায় কোথায় আসছে আমি একটু লিখে রাখি। ঢাকা বোর্ড 23-4-এর ঘতে আছে, দেখো। ঢাকা বোর্ড 23-4-এর ঘ, চিটাগং বোর্ড 23-8-এর ঘতে আছে, 8-এর ঘতে আছে। আর কোথায় আছে, জেবি 23 মানে যশোর বোর্ড, যশোর বোর্ড 23-5-এর ঘতে আছে। আর বরিশাল বোর্ড 22-এ আছে, বরিশাল বোর্ড 22-5-এর ঘতে আছে। এই প্রশ্নটা আসে বেশিরভাগ ক্ষেত্রেই। এরপরে চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, CuNH3 4 2- FeCN6 4- অথবা FeCN6
3 মাইনাস। রঙিন কেন? যে কোনো একটা দিয়ে আসে এই প্রশ্ন, সবগুলোর অ্যান্সার সেম লিখতে হয়। রঙিন কেন? বা অবস্থান্তর মৌলের জটিলায়ন রঙিন কেন? কথা দিয়ে যদি এভাবে বলে যে অবস্থান্তর মৌলের জটিলায়ন রঙিন হয় কেন? অবস্থান্তর অবস্থান্তর মৌলের জটিলায়ন জটিল আয়ন রঙিন হয় কেন? আচ্ছা, এরপরে হলো 4টা শেষ, আর একটা প্রশ্ন পড়লে আমাদের হয়ে যাবে। 5 নম্বর, সিউ প্লাস বা Cu2+ এর জটিলায়ন রঙিন হয়। এর জটিলায়ন রঙিন হয়, কিন্তু কিন্তু Cu+ বা Zinc 2+, এভাবে বলতে পারে, এর জটিলায়ন রঙিন হয় না কেন? ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন থেকে এক সেট প্রশ্ন দুই এক সময় করে বসে, যেমন ঢাকা বোর্ড 22-23 দুইটাতে এটা করছে, এক সেট প্রশ্ন দিচ্ছে এখান থেকে। সুতরাং এই সেটটা অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। তো আমরা আজকে এই সেটের উপরেই ক্লাস নিব, যে এখানে জটিলায়ন কিভাবে রঙিন হয় বা জটিলায়নের গঠন নিয়ে। মূলত একটা শীট আছে, আমি এই শীটটা তোমাদের প্রোভাইড করলেই হয়ে যাবে, জাস্ট প্রশ্নগুলো বুঝাই দেওয়ার কাজ। ঠিক আছে, আমি এর অ্যান্সার গুলো লেখা আছে। দ্বিমূলক মৌলের শ্বসনের সিকিউ, এখানে অ্যান্সার গুলো খুবই ছোট ছোট, মানে এই প্রশ্ন খুবই ছোট, 1 নাম্বার 2 নাম্বার করে প্রশ্নগুলোর অ্যান্সার লেখা আছে। তা আমি ইসে চলে যাই, প্রশ্নের অ্যান্সারে চলে যাই। তো অ্যান্সারে চলে যাওয়ার আগে জটিলায়ন কিভাবে গঠন হয় সেটা আমাদের একটু জানতে হবে, যে জটিলায়নের ফরমেশনটা কি হয়, মানে জটিলায়ন কিভাবে তৈরি হয়। তো এটা জানতে হলে আমাদের সন্নিবেশ সংখ্যা কি, লিগ্যান্ড কি জিনিস, এই জিনিসটার উপরে আমাদের একটু ধারণা থাকতে হবে। তাহলে 1 নম্বরে আসি আমরা, যে একটা জটিলায়নের তৈরি হয় কিভাবে। তো একটু সন্নিবেশ সংখ্যা জানা দরকার আমাদের, যে সন্নিবেশ সংখ্যা কি জিনিস। সন্নিবেশ সংখ্যা হলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়। একেবারে যদি এই ধারণাটুকু না থাকে জটিলায়ন পড়া যায় না। কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়, যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়, সেই সংখ্যাকে বলা হলো সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, এরপরে 2 নম্বর কথা হলো লিগ্যান্ড কি জিনিস। জটিলায়ন গঠনকালে যারা মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে, মুক্ত জোড়া মানে এলপি, মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে। মুক্ত জোড়া এলপি ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে, সন্নিবেশ বন্ধনে সাহায্য করে, শেষটাকে বলতেছি আমরা লিগ্যান্ড। এখানে আমাদের 2টা চার্ট একটু বানাতে হবে। প্রথমত হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু, এই যে কেন্দ্রীয় আয়ন, কেন্দ্রীয় আয়ন ধাতব আয়ন বলে লেখো, কেন্দ্রীয় ধাতব আয়ন আর তাদের লিগ্যান্ড। কেন্দ্রীয় ধাতব আয়ন, আর এপাশে হলো তাদের সন্নিবেশ সংখ্যাটা, সন্নিবেশ সংখ্যা। তাহলে প্রথমে এখানে Ag+, আর যদি Cu+ দিই, Cu+ আর Ag+ যদি দিই, এদের সন্নিবেশ সংখ্যা হলো 2। আর 4 সন্নিবেশ সংখ্যা হলো Cu2+ এর, জিঙ্কের
Cu2+ এর সন্নিবেশ সংখ্যা 4, জিঙ্ক 2+ এর সন্নিবেশ সংখ্যা 4, আর নিকেল, শুধু নিকেলের সন্নিবেশ সংখ্যা 4 হয়। আর 6 সন্নিবেশ সংখ্যা কার? এটা হলো Fe2+ এর সন্নিবেশ সংখ্যা 6, Fe3+ এর সন্নিবেশ সংখ্যা 6, নিকেল 2+ এর সন্নিবেশ সংখ্যা 6 হয়, কোবাল্ট 3+ এর সন্নিবেশ সংখ্যা 6 হয়, ক্রোমিয়াম 3+ এর সন্নিবেশ সংখ্যাও 6 হয়। এটুকু জানলে আমাদের মোটামুটি কাজ চলে যাবে, তবে এই জিনিস মুখস্থ রাখা লাগে না, এমনি পারা যায়। আর আরেকটা চার্ট, আর দুইটা চার্টের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই। আর একটা হলো লিগ্যান্ড চার্ট। এই লিগ্যান্ড চার্টটা না জানা থাকলে কিন্তু এমসিকিউ পারবা না। অবশ্যই লিগ্যান্ড, লিগ্যান্ডের চার্জ কত এটা আমাদের জানতে হবে। লিগ্যান্ড হিসেবে যদি NH3 আসে, এর চার্জ হলো 0, H2 আসলে এর চার্জও 0। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট চারটা আগে দিই। সায়ানাইড হলো -1। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট লিগ্যান্ড। আর এরপরে হ্যালোজেন গুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই আয়ন, এই চারটা সন্নিবেশ সংখ্যা প্রত্যেকে -1। ওইস যদি আসে, ওইস এর সন্নিবেশ সংখ্যা হলো -1। তাহলে মূলত আমাদের মেন লিগ্যান্ড এই কয়টাই থাকলে হয়েছে। এখন আসি যে এই সন্নিবেশ সংখ্যা আর লিগ্যান্ড দিয়ে কিভাবে জটিল আয়ন ফরমেশন হয়। তা ভালো কথা, বা যদি আমরা কিতাবি ভাষায় বলি তো অনেকের এটা ধরতে খুব কঠিন মনে হয়, কিন্তু আমি সিম্পলি একটা কথা বলি যে কেন্দ্রীয় ধাতব আয়ন যে কয়টা বিয়ে করবে সেই সংখ্যাকে আমরা সন্নিবেশ সংখ্যা বলবো। তাহলে কেন্দ্রীয় ধাতব আয়ন এই সন্নিবেশ সংখ্যা মানে বউ সংখ্যা বলতে পারো। মানে এটা হলো বউ সংখ্যা, মানে একটা জটিল আয়ন কয়টা বউ নিবে সেটা হলো এই সংখ্যাটা। মানে একটা জটিল আয়ন বিয়ে করে এরা, বিয়ে করে এই যে 2, 4, 6 এগুলো সংখ্যা কি, যে কপার আয়ন দুইটা বিয়ে করতে পারে, Cu2+ 4টা বিয়ে করতে পারে, কপার আয়রন 2+, আয়রন 3+, নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম এগুলো 6টা বিয়ে করতে পারে। তো আমরা যে কোনো একটা বউ দিয়ে দেখি, আর সেই বউগুলোকে, এটা হলো বউ সংখ্যার, এইগুলো লিগ্যান্ড মানে হলো বউ, সিম্পলি লিগ্যান্ড মানে হলো বউ। তাহলে যে কোনো একটাকে যদি আমরা এখান থেকে চয়েস করি, ধরো আমি চয়েস করলাম প্রথমে কপার 2+টাকে। তাহলে এই কপার 2+টাকে আমি প্রথমে চয়েস করলাম, চয়েস করে দেখলাম যে কপারের 4টা বিয়ে করার ক্ষমতা আছে। কয়টা বিয়ে করার ক্ষমতা আছে? 4টা। তাহলে এখান থেকে যদি আমি NH3 কে চয়েস দিই, এই NH3 কে সে 4টাকে বিয়ে করতে পারবে। তাহলে কপারের পর এখানে NH3 কেন 4 হলো? কারণ কপারকে বিয়ে দিছি। কি কাকে দিয়ে বিয়ে দিছি? যে কোনো মেয়েকে দিয়ে বিয়ে দেওয়া যাবে এখানে, এই বউ দিয়ে। NH3 দিয়ে বিয়ে দিলাম, NH3 কয়টা নিতে পারবে? সে 4টা নিতে পারবে। তো এটাই বলা হচ্ছে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয়, কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি বউ যুক্ত হয়, সেটা হলো তার সন্নিবেশন। তাহলে কেন্দ্রীয় কপার এর সাথে কয়টা বউ যুক্ত হয়েছে? 4টা। তো বিয়ে করলে আমরা সচরাচর দেখি যে বিয়ে করলে তাদের বাসর ঘর হয়। তাই যেহেতু বিয়ে শেষ হয়ে গেছে, আমরা কি এদের একটা বাসর ঘর তৈরি করার জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যেদের বিয়ে শেষ, এই থার্ড ব্র্যাকেটটা হলো বাসর ঘর। তাহলে বাসর ঘরে দেওয়ার পরে এখন হলো চার্জটা হিসাব করলে আমাদের কাজ শেষ। তাহলে এই যে কেন্দ্রীয় ধাতব আয়ন, লিগ্যান্ড যুক্ত করা মানে বউ যুক্ত করে দেওয়া, বউ যুক্ত করে দিয়ে এখন বাসর ঘর দেওয়া, বাসর ঘর মানে কি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া। এই থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এখন চার্জ হিসাব করতে হবে। আমি কপার শুরু করছিলাম 2+ নিয়ে, তো এই কপারের চার্জটা হলো +2। আর এই যে NH3 এর চার্জটা দেখো 0, তাহলে 0 × 4, তাহলে আলটিমেটলি এখান থেকে +2 থাকে, এই জায়গায় আমার +2 আসে। তাহলে এই হলো আমাদের চার্জ হিসাব করা। তাহলে সিম্পল জিনিস, যে একটা জটিল আয়ন ফরমেশন করতে হয় কিভাবে, ও কয়টা বিয়ে করবে সেটা দেখতে হয়, আর বিয়ে দিয়ে পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে চার্জ হিসাব করলে সেটা জটিল আয়ন হয়। তা আমি আরো একটা দেখাবো, এরকম একটা দুইটা। এখন আমি ধরো চয়েস করলাম হলো আয়রনকে বিয়ে দিব, এই যে Fe2+ কে বিয়ে দিব। Fe2+ এর বউ সংখ্যা 6টা দেখে নিলাম। তাহলে Fe2+ এর বউ সংখ্যা যদি 6 হয়, এখান থেকে যে কেউ বউ চয়েস করতে পারে যে কোনোটা। তা এফি ধরো সায়ানাইড কে চয়েস করলো, সায়ানাইড কে চয়েস করলে কয়টা বউ হবে ওর? 6টা। তাহলে সায়ানাইড কে 6টার সাথে বিয়ে করবে। বিয়ে দেওয়া শেষ, এখন থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে বাসর ঘর। তাহলে বাসর ঘর ক্লোজ করার পরে এখন চার্জ হিসাব করো, এফি এর চার্জ হলো +2, আর সায়ানাইড হলো -1 × 6। তাহলে এই যে সায়ানাইড -1 × 6, তাহলে কত আসে এখানে? -4 আসে। তাহলে এটা চার্জ হলো -4। আচ্ছা, Fe3+ যদি নাও, Fe3+ যদি নাও, তবে দেখো সেও কিন্তু 6টা বিয়ে করতে পারে। আমরা যদি সায়ানাইড কে যদি Fe3+ এর সাথেও বিয়ে দিই,
তবুও সে কয়টা বিয়ে করবে? তবুও সে 6টা বিয়ে করে, তাহলে 6টা বিয়ে শেষ, ক্লোজ করে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ক্লোজ। এখন এফি এখানে চার্জ হলো +3 নিয়ে শুরু করছি, এফি +3, আর একটা সাইনাইড হলো -1, -1 × 6, তাহলে এখানে -3। এই কারণে এফিসিয়েন্সি -4ও হয়, -3ও হয়, দুইটাই সম্ভব। -4ও হয়, -3ও সম্ভব হয়। আচ্ছা, আরো যদি আমরা একটা দুইটা দেখি, ধরো কাউকে এমন হলো যে কিছু কিছু মানুষ ভিন্ন বউ না চেয়ে ভিন্ন ভিন্ন স্বাদের বউ নিতে চায়, যে আমি একজনের সাথে বিয়ে করব কেন, 6টা সায়ানাইডকে বিয়ে করার চেয়ে আয়রনের ইচ্ছা হতেই পারে যে আমি ভিন্ন ভিন্ন বউ বিয়ে করব। ঠিক আছে, তাইলে তার জন্য সুবিধা একই বউয়ের স্বাদ থেকে ভিন্ন ভিন্ন স্বাদ নেওয়া যেতে পারে। তো এদেরও সেই ধর্ম আছে, এরা চাইলে ইচ্ছা করলে সে কাজ করতে পারে। ধরো তোমার এই যে আয়রন, এই আয়রনের ইচ্ছা হলো কি ভিন্ন ভিন্ন বউয়ের সাথে বিয়ে করা, তো আয়রনের ইচ্ছা হতেই পারে, সমস্যা নাই। আয়রনের কি ইচ্ছা হয়েছে যে সে এনএ স্ত্রীকে নিবে, তার ইচ্ছা হয়েছে এনএ স্ত্রীকে দুইটা নিল, তার ইচ্ছা হয়েছে যে H2 নিবে, নিল H2 দুইটা, তাহলে কয়টা বিয়ে হয়ে গেল ওর? ওর বিয়ে হয়েছে 4টা, মানে ধরবে না, আমি এই পাশে করি, এই জায়গায় করি। আয়রন 2+ নিয়ে আমরা কাজ শুরু করলাম, এই আয়রন 2+ নিয়ে। তো ওর ইচ্ছা হয়েছে কি যে ভিন্ন ভিন্ন বউয়ের সাথে বিয়ে করে, এই যে বউ, তো বললো কি যে আমি দুইটা এনএ স্ত্রীর সাথে বিয়ে করব, দুইটা H2 এর সাথে বিয়ে করব। দুইটা স্ত্রীর সাথে বিয়ে দেওয়ার পরে দেখা গেল কি যে ওর বউ সংখ্যা 4টা হয়ে গেছে, ও 6টা বিয়ে করতে পারে, টোটাল বিয়ের সংখ্যা সে 6টা করতে পারবে। তাহলে এবার যদি সে এই যে ক্লোরিন নেয়, তা ক্লোরিন কয়টা নিতে পারবে? দুইটা নিতে পারবে, তাহলে ভিন্ন ভিন্ন দেখো লিগ্যান্ড যুক্ত করছে। টোটাল বউ সংখ্যা 6টা হলেই যথেষ্ট, 2 2 4 আর 2 6, 6 হয়ে যাওয়া মাত্র এর বাসর ঘর তৈরি করে দিতে হবে। মানে যখনই লিগ্যান্ড কমপ্লিট হয়ে যাবে তখন তাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে, বউ সংখ্যা ঠিক ক্লোজ করে দেওয়ার পর পরই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। মানে লিগ্যান্ড যুক্ত করা শেষ মানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এবার চার্জ হিসাব করতে হবে। এপি হলো +2, NH3 হলো 0 × 2, OH2 হলো 0 × 2, আর ক্লোরিন হলো -1 × 2। তাহলে আলটিমেটলি চার্জ হলো +2, আর ওই পাশে যে দেখা যাচ্ছে -2, এটা হলো 0। এখানে চার্জ 0 মানে কি, এই জটিল আয়নটা আর জটিল আয়ন নাই, এটা জটিল যৌগ হয়ে গেছে। ঠিক আছে, এটা আয়ন হিসেবে না থেকে এটা একটা জটিল যৌগ, এখানে চার্জ কিন্তু 0 দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরো একটা দুইটা চার্জ এরকম দেখতে পারি। ধরো আমরা এখন কোবাল্টকে নিলাম, কোবাল্টের এরকম ইচ্ছে হলো যে সে 4টা NH3 নিল, 4টা NH3 নিল, তো তার বউ সংখ্যা টোটাল 6টা, তার ইচ্ছা হইতে পারে যে 4টা NH3 কে নিছে, আর এই সায়ানাইড কে নিচে হলো দুইটা। কোনো সমস্যা নাই, ভিন্ন ভিন্ন বউ সে বিয়ে করতেই পারবে। বিয়ে করা শেষ, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তাহলে কোবাল্ট আমরা নিচে কত? কোবাল্ট নিচে হলো 3+, তাহলে এই জায়গায় হলো কোবাল্ট 3+, NH3 হলো 0 × 4, আর এই সায়ানাইড হলো -1 × 2, তাহলে আলটিমেটলি থাকে হলো +1, এখানে চার্জটা হলো +1। এই হলো জটিল আয়ন কিভাবে তৈরি হয়। তো এখান থেকে এমসিকিউটা প্রয়োজন, এই জন্য আমি এটা লিখছি। এমসিকিউটাতে কিভাবে আসে, একটা জটিল আয়ন লিখে বলে কি তার বউ সংখ্যা কত, তাই কি কখনো বলে? বলে না, বলে সন্নিবেশ সংখ্যা কত। যখনই মনে করবা যে সন্নিবেশ সংখ্যা জিজ্ঞাসা করছে, তখনই বুঝে নিতে হবে যে বউ সংখ্যা জানতে চাইছে। তা যদি তোমাকে এই এই জটিল আয়নটা দিয়ে বলে বা এই জটিল যৌগটা দিয়ে বলে যে এই জটিল আয়নে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়রনের বউ সংখ্যা কয়টা, মানে সন্নিবেশ সংখ্যা কত, তা সন্নিবেশ সংখ্যা, একটা মানুষ কয়টা বিয়ে করছে তার চোখের সামনেই থাকে, এই যে দুইটা বিয়ে করছে, এই দুইটা বিয়ে করছে, এই দুইটা বিয়ে করছে, তাই টোটাল বউ সংখ্যা 6টা। যদি বলা হয় এই যে এই আয়নটাতে আয়রনের সন্নিবেশ সংখ্যা কত, এই 6টা বিয়ে করছে। যদি এইটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে এখানে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত, এই যে 4 আর 2 6টা বিয়ে করছে, এর মতো সিম্পল জিনিস আর হয় না। চোখের সামনে বউ থাকে, বউ দেখে বলে দিতে হয় যে এই কয়টা বিয়ে করছে। তা আর প্রথমে আমরা যেটা লিখছিলাম যে এই যে CuNH3, CuNH3 4 ব্র্যাকেট ক্লোজ 2+, এইটা যদি দিয়ে তোমার জিজ্ঞাসা করে যে এই যৌগে আয়রনের সন্নিবেশ সংখ্যা কত, তো এইটুকু তো তুমি দেখে বলতেই পারতেছো 4টা বিয়ে করছে। তো এই কথাটুকু যদি আমরা ইনিশিয়ালি না জানি, আমরা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন পারবো না, কারণ এই জটিল আয়নের এই জিনিসগুলো জানাটা জরুরি, যে কয়টা বিয়ে করছে অ্যাটলিস্ট সেটা দেখে যদি কেউ না বোঝে তাকে জটিল আয়ন কিছুই পড়ানো যায় না। এই জন্য আমাদের এইটুকু অবশ্যই প্রয়োজন ছিল। তাহলে জটিল আয়ন আরেকটা কথা, যে লিগ্যান্ড হিসেবে কিন্তু ডাইদন্টি লিগ্যান্ড আসে, এই যে C2O4, এটা হলো 2-, এর চার্জ হলো কত? এর চার্জ হলো -2। হেক্সাদন্টি লিগ্যান্ডও আছে EDTA বলে। ঠিক আছে, EDTA বলে একটা লিগ্যান্ড আছে, নাম হলো EDTA।
ইথিলিন ডাইমিথাইল। এটা হলো তোমাদের ওই এতে আছে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ, ওই যে পরিবেশ রসায়নের মধ্যে পানির ক্ষরতা এখানে আছে। এই ইডিটিএ হলো হেক্সাডন্টি লিগ্যান্ড। এর চার্জ হলো হেক্সাডন্টি, মানে একাই যুক্ত হলে 6টার কাজ করে। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা ডাইডন্টিতে থাকি। এখন আসি যে সিটিও4 যদি 2 হয়, তো এই যে লিগ্যান্ড হিসেবে যদি সিটিও4 আসে, এটা হলো একজনের পাওয়ার ডবল। এটা মনে রাখতে হবে যে একজনের পাওয়ার ডবল। একজনের পাওয়ার ডবল মানে কি? কিছু কিছু জাদ্রেল মহিলা থাকে এরকম, যে সে অনেক পরিক্রমাশীল বা অনেক মোটা মহিলা দেখলে এরকম, যে একাই মনে হবে 3-4টা মহিলার কাজ করে দিচ্ছে। এই সিটিও4 ঠিক ওইরকম এক ধরনের মহিলা বা বউ, যে একাই 2 বউয়ের কাজ করে। আয়রন যদি পছন্দ করে আয়রন 2+ বা আয়রন 3+ নাও, এর পছন্দ হলো সিটিও4 কে। কারণ সিটিও4 বলবে ঠিক আছে, তোমার যে 6টা বউ, তুমি আমাকে যদি বিয়ে করো 6টা বউ বিয়ে করতে পারবে না, আমি একাই 2 বউয়ের কাজ করি। সুতরাং তোমার যে 6টা বিয়ে করার ক্ষমতা, তুমি আমার 3টাকে পাইলেই এনাফ হয়ে যাবে। সুতরাং এর 3টা যুক্ত হলেই 6টা বউ ক্লোজ হয়ে গেছে। এই একাই 2 বউয়ের কাজ করে। তাহলে যদি সিটিও4 একা যুক্ত হয়, সে একবারে 2টা বউয়ের কাজ করার সক্ষমতা রাখে। তাহলে এই কারণে এফি টোটাল সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, সে সিটিও4 কে বিয়ে করলে কিন্তু কি হবে, একাই 2 বউয়ের কাজ করবে। শুধুমাত্র দায়দন্তি গুলোই না, এই নিয়ম, দায়দন্তি গুলোর এই নিয়ম, ঠিক আছে। বাকি যেগুলো লিখছি না, ওগুলো একাই একটা বউয়ের কাজ করে। তা এই যে সিটিও4 3 দেয়া মানে একাই কয়টা বউয়ের কাজ করে? একা 2 বউয়ের কাজ করে। একা 2 বউয়ের কাজ করে। এ হলো একা 2 বউয়ের কাজ যেহেতু করে, সুতরাং 3টা 6টা হয়ে গেছে। তাহলে আয়রন যদি এখানে Fe3 2+ হয়, আর সিটিও4 -2 × 3 হয়, তাহলে এখানে চার্জ হচ্ছে কত? -4 হচ্ছে। তো এটাই হলো কথা, যে সিটিও4 যদি যুক্ত হয়, একাই কিন্তু 2টার কাজ করতে সক্ষম। এটা মনে রাখতে হবে যে সিটিও4 একাই 2টার কাজ করতে সক্ষম, ঠিক আছে। আর অন্যগুলোতে কোনো ওই সমস্যা নাই। অন্য যেটাই যুক্ত করো না কেন, সেটাতে ওই সমস্যা নাই। যেমন আমরা ক্লোরিন, ব্রোমিন, সায়ানাইড এগুলো যুক্ত করছিলাম, এগুলোতে কিন্তু ওই সমস্যা নেই। যে নিকেল, নিকেল যদি সায়ানাইড কে নেয়, তাহলে 6 সন্নিবেশ সংখ্যা কত নিকেলে? 6, তাহলে 6টা সায়ানাইড কিন্তু এখানে যুক্ত হবে, ঠিক আছে। কিন্তু সেই নিকেল যদি এই সিটিও4 কে চয়েস করে, তখন সিটিও4 বলবে কি, আমাকে বিয়ে করবা? আমি যদি বিয়ে করো, তাহলে আমার 3টা নিলেই তোমার 6টা বউয়ের সমান কাজ আমি করে দিব, ঠিক আছে। 6টা বউ যে কাজ করে, আমি সেই কাজ করে দিতে পারবো। সায়ানাইড হলো এখানে -6, চার্জ হিসাব করো, -1 × 6 -6, আর এটা +2, তার মানে এটা -4। আর এটা চার্জ হিসাব করো, নিকেল +2 -6, 3 × 2 = 6, এটাও -4 হবে। তো এটাই আমি বলতে চাচ্ছি, যে শুধুমাত্র সিটিও4টা মনে রাখবো, যে এটা একাই 2 বউয়ের কাজ করে। বাকি সব সমস্যার সমাধান শেষ। তাহলে এখান থেকে এমসিকিউটা আগে একটু বলে দিই, জটিলায়নের। আয়নগুলো, এই 3টা আয়ন আমরা প্রথমে কিভাবে তৈরি করছিলাম আমি একটু দেখাই, যে আয়রন কি, এই কপার কিভাবে তৈরি হয়েছিল। কপারের সাথে NH3 বিয়ে করছিল। NH3 কয়টা বিয়ে করার ক্ষমতা রাখে? এই কপার কয়টা বিয়ে করার ক্ষমতা রাখে? 4টা। তাহলে 4টা বিয়ে দেওয়ার পরে এভাবে আমরা একে ক্লোজ করছিলাম। এভাবে ক্লোজ করার পরে চার্জ হিসাব করছিলাম, যেখানে কপারের চার্জ হলো +2, NH3 হলো 0 × 4। তাহলে কত আসে এই জায়গায়? +2 আসে, ঠিক আছে। কত আসে? +2। এই যে এটা নামকরণে যখন যাব জটিলায়নে, তাহলে জটিলায়নের মধ্যে লিগ্যান্ড গুলোকে কি নামে ডাকা হয়, এটা অন্তত আমাদের জানতে হবে। জটিলায়নের মধ্যে লিগ্যান্ড গুলোকে কি নামে ডাকা হয়? তাহলে লিগ্যান্ড গুলোকে কি নামে ডাকা হয়, সেই জায়গাটা একটু যদি আমরা এখানে লিখি, যে লিগ্যান্ড গুলোকে কি নামে ডাকা হয়। লিগ্যান্ড হলো NH3 যদি আসে, এর চার্জটা শূন্য,
কিন্তু জটিল আয়নের মধ্যে যদি NH3 থাকে একে ডাকা হবে অ্যামিনো নামে। জটিল আয়নের মধ্যে এর নামটা কি? অ্যামিনো। লিগ্যান্ড হিসেবে যদি H2O ব্যবহার করি আমরা, তবে এর নাম হবে অ্যাকুয়া। এর নাম হবে কি? অ্যাকুয়া। H2ওর নাম হলো অ্যাকুয়া। যদি এই যে সায়ানাইড থাকতো, তো সায়ানাইড হলো -1 চার্জ, এর নাম হলো সায়ানো। আচ্ছা, যদি এগুলো থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর নাম হলো ক্লোরিন থাকলে ক্লোরো, ফ্লোরিন থাকলে ফ্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, এইভাবে নাম। এগুলো সব -1। যেমন ক্লোরিন থাকলে ক্লোরো, ফ্লোরিন থাকলে ফ্লোরো, জটিল আয়নের মধ্যে এদের নাম এরকম। আর ওই যে আমরা CtO4 লিখছিলাম, ডাইদন্তি লিগ্যান্ড, এটা -2 চার্জ, এটার নাম হলো অক্সালেটো। 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 এখন এই যে জটিল আয়নটা আছে, এই জটিল আয়নটার নামটা কি হবে? এখানে কপারের যে জারণ মানটা +2, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কপারের জারণ মানটা +2। এবার আসি নাম বলি। চারটা কি আছে দেখো, অ্যামিনো আছে, তাহলে চারটা অ্যামিনো কপার, এর নাম হলো টেট্রা। টেট্রা অ্যামিনো, টেট্রা অ্যামিনো কপার। এই যে টেট্রা অ্যামিনো কপার, আর কপারের জারণ মানটা এখানে কত ব্যবহার হয়েছে সেটা অবশ্যই ব্র্যাকেটে বলে দিতে হবে। টেট্রা অ্যামিনো কপার ব্র্যাকেটে 2। টেট্রা অ্যামিনো কপার ব্র্যাকেটে 2টা কিসের জন্য? এই যে কপারের 2 যোজনীটা ব্যবহার হয়েছে, এই কারণে এই রোমান সংখ্যা এটা লিখে দিতে হবে যে টেট্রা অ্যামিনো কপার ব্র্যাকেটে 2 দেওয়া মানে কি, যে এই যৌগটার মধ্যে কপারের জারণ মানটা 2 ব্যবহার হয়েছে। আচ্ছা, যদি আমরা এই দুইটা আয়ন নিয়ে নাম লিখি, FeCN6, এই যে FeCN6, আবার FeCN6, কারণ কি দুইজনে 6টা করে বিয়ে করতে পারে। এখানে আয়রনের জারণ মানটা আমরা +2 রাখলাম, আর সায়ানাইড হলো -1 × 6, আলটিমেটলি এই জায়গাটা আসে -4। তাহলে এখানে একটা এ হলো -4। আর এখানে আমরা আয়রনের যোজনীটাকে +3 রাখছি, আর +-1 × 6, তাহলে আলটিমেটলি এখানে -3 আসে। তাহলে এই দুইটা যৌগের নাম কি হবে সেটা দেখো। তাহলে এখানে সায়ানাইড আছে, সায়ানাইড যদি জটিল আয়নের মধ্যে থাকে এর নাম কি হবে? সায়ানো। তাহলে এটা হবে হেক্সা সায়ানো। হেক্সা। আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই, জটিল আয়ন যদি পজিটিভ হয়, এই যে পজিটিভ হয়, তবে তাদের নামের কোনো চেঞ্জ হয় না, কিন্তু নেগেটিভ নাম হলে তাদের নামের শেষে এট হয়। তো এই জায়গাটা আমি লিখে রাখতেছি এটা, যে জটিল আয়ন পজিটিভ হলে, জটিল আয়নের চার্জ চার্জ পজিটিভ হলে নামের কোনো চেঞ্জ হয় না। নামের কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না। আর জটিল আয়ন যদি চার্জ নেগেটিভ হয়, চার্জ নেগেটিভ হলে তাদের নামের সাথে কি যুক্ত করতে হবে? এট। ধাতুর নামের সাথে এট যুক্ত করে দিতে হবে। ধাতুর সাথে, ধাতুর সাথে ATE, এট যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে। তাহলে একটা নতুন নিয়ম দেখলাম, যে নেগেটিভ আয়ন হল, প্রথমটা দেখো, যে এই কপারের চার্জটা ছিল +2, পজিটিভ চার্জ যদি হয় তাদের নামের কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, যা আছে তাই, যেমন টেট্রামিনো কপার, কপারই বলছে। কিন্তু যদি নেগেটিভ আয়ন হয়, তবে ধাতুর সাথে একটা এট লাগাই দিতে হবে, ATE বা এট লাগাই দিতে হবে। তাহলে ATE লাগানো, এটা দেখো নেগেটিভ আয়ন, এগুলো নেগেটিভ আয়ন, আর এটা পজিটিভ আয়ন বলে ধাতুর নাম যেটা কপার, কপারই রাখছি। কিন্তু যদি এই জায়গাটায় -2 থাকতো, তখন আমরা এটাকে বলতাম কিউপ্রেট। ঠিক আছে।
কপার থেকে হয়ে যেত কি কিউপ্রেট, যেহেতু +2 আছে এই জন্য কপার কপারই বলছি। তাহলে এই জায়গাটায় দেখো এটা হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। এখন এই যে হেক্সা সায়ানো আয়রন আছে, এই আয়রন তো আর বলা যাবে না, কারণ এটা নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন হলে ধাতুর নামের সাথে এট লাগাই দিতে হবে। তাহলে আয়রন হলো ফেরাম থেকে আয়রন আসছে, ঠিক আছে, আয়রন থেকে ফেরাম থেকে আসছে, এই জন্য নাম দিতে হবে কি ফেরেট। নামের শেষে দেখো এট লাগাই দিছি। তাহলে জটিল আয়ন যেহেতু নেগেটিভ এই জন্য নামের সাথে এট লাগাই দিছি। তাহলে হেক্সাসায়ন অফ ফেরেট, এই হেক্সাসায়ন অফ ফেরেটের মধ্যে আয়রনের জারণ মানটা কত, +2। তাহলে সেটা কিসে লিখতে হবে, রোমান সংখ্যায় লিখতে হবে। তো এই 2 এর কারণে আমরা রোমান সংখ্যায় বলে দিলাম যে এটা হেক্সাসায়ন অফ ফেরেট, ব্র্যাকেটে রোমান সংখ্যায় 2 দেওয়ার মানে কি, যে ওই যৌগের মধ্যে আয়রনের চার্জ হলো 2। এই -4 কিন্তু এখানে লেখা হয় না, লেখা হয় কি যে আয়রন যেটা সেটা ব্যবহার হয়েছে তার জারণ মানটা কত। আচ্ছা, যদি এটার নাম বলি আমরা হেক্সাসায়ানো, এটাও হেক্সাসায়ানো আছে, তাহলে এটার নাম বললে এটাও কি হবে, হেক্সাসায়ানো ফেরেট হবে, হেক্সাসায়ানো ফেরেট। আর ফেরেট লেখার পরে এটা নেগেটিভ বলে ফেরেট লিখছি, এর মধ্যে আয়রনের জারণ মান কত, 3, তাহলে সেটা রোমান সংখ্যায় লিখে দিতে হবে, যেখানে আয়রনকে 3 হিসেবে ব্যবহার করেছি। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে হেক্সাসায়ানো ফেরেট কিভাবে হয় বা কেন ফেরেট হয়। তা আরেকটা দুইটা এরকম জটিল আয়ন লিখে আমরা এই ঘর শেষ করে দিতে পারি। জটিল আয়নের মধ্যে পানি থাকলে তাকে অ্যাকুয়া বলে। যেমন আয়রন, এর সন্নিবেশ সংখ্যা 6, তাহলে H2 5টা যুক্ত হলো, ঠিক আছে। আর একটা ধরো কি যুক্ত হতে পারে, Cl যুক্ত হতে পারে, তাহলে 6টা বিয়ে করা কিন্তু হয়ে গেছে। বিয়ে করা হয়েছে বলে আমরা কি করলাম, এরকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম যে 5টা পানিকে বিয়ে করছে আর একটা হলো ক্লোরিনকে, টোটাল বিয়ের বউয়ের সংখ্যা 6 হতে হবে। আয়রনের টোটাল 6টা বউ সংখ্যা হয়েছে। তাহলে 6টা বউ সংখ্যা হওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, বাসর ঘর, বাসর ঘর মানে ব্র্যাকেট, ঠিক আছে। এটা তাহলে এই যৌগের মধ্যে যদি আমরা চার্জ হিসাব করি, ধরো আয়রন আমরা 3 নিয়ে কাজ শুরু করছি, কত নিয়ে শুরু করছি, +3। আর +3 নিয়ে কাজ শুরু করছি, পানির জারণ মান কত ছিল, 0, 0 × 5, আর ক্লোরিন হলো -1, তাহলে আলটিমেটলি এখানে +2 হলো। তাহলে এই যৌগটার নাম আমরা কি বলবো, এই জটিল আয়নটার নাম পেন্টা অ্যাকুয়া। দেখো জটিল আয়নের মধ্যে পানি থাকলে, একটু আগে আমি নাম লিখছিলাম অ্যাকুয়া, তাহলে পেন্টা অ্যাকুয়া মনোক্লোরো, মনোক্লোরো পেন্টা অ্যাকুয়া আয়রন। এটাকে ফেরেট বলবো, এটার ফেরেট বলবো না। কেন, কারণ এই দুটাতে দেখো নেগেটিভ ছিল বলে আমরা ফেরেট বলছি, নেগেটিভ ছিল বলে ফেরেট বলছি, কিন্তু এটা তো আর পজিটিভ, এটা আমরা আয়রনই বলবো। তাহলে এটার নাম হবে কি, পেন্টা অ্যাকুয়া, পেন্টা অ্যাকুয়া। একটা ক্লোরো, মনোক্লোরো, পেন্টা অ্যাকুয়া মনোক্লোরো, মনোক্লোরো পেন্টা অ্যাকুয়া মনোক্লোরো। আর এটা হলো আয়রন, তাহলে পেন্টা অ্যাকুয়া মনোক্লোরো আয়রন, পেন্টা অ্যাকুয়া মনোক্লোরো আয়রনের কত ব্যবহার করছি, আয়রনের দেখো ব্যবহার করছি হলো 3, তাহলে এই জায়গাটায় রোমান সংখ্যায় 3 দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই জটিল আয়নের নামকরণ কিভাবে করে আশা করি সবাই বুঝতে পারছো, যে যে কয়টা থাকবে সেই কয়টা পেন্টা অ্যাকুয়া, একটা ক্লোরিন মানে মনোক্লোরো, আর এটা যৌগটার নাম হলো আয়রন। কেন কেন ফেরেট বলতেছি না, কারণ এটা পজিটিভ আয়ন। এই কারণে লিখছি কি, পজিটিভ আয়ন হলে ধাতুর নামের কোনো চেঞ্জ করা যাবে না, মানে ধাতুর যে আয়নটা ওই নামেই ডাকা হবে। যদি নেগেটিভ আয়ন হয় তাইলে তুমি সেটাকে কি করতে পারবা, অবশ্যই সেটাকে করতেই হবে। নেগেটিভ আয়ন হলে নামের পেছনে এর জায়গায় জায়গাতে ঘটিত হবে। নেগেটিভ আয়ন হলে এট হবে, পজিটিভ আয়নের কোনো চেঞ্জ নাই। জটিল আয়ন গেল, জটিল যৌগটা একটু দেখাই দিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। ধরো এই যে এই যৌগটা একটা জটিল আয়ন হিসেবে আছে, এখন এটা জটিল যৌগ যদি গঠন করে, তো তোমরা যদি আমি বলি যে ক্যালসিয়াম আর ক্লোরিন এরা যদি যৌগ গঠন করে কি হবে, তা তুমি খুব সিম্পলি বলো যে ক্যালসিয়ামের যোজনীটা এখানে যাবে আর ক্লোরিনের যোজনীটা এখানে আসবে। যেমন ক্যালসিয়াম আর ক্লোরিন পাশাপাশি লিখলে ক্যালসিয়ামের যোজনী 2 এখানে গেল, ক্লোরিনের 1 এখানে আসলো। অথবা যদি ক্যালসিয়ামের সাথে আমি ফসফেটের সংকেত লিখতে বলি, ক্যালসিয়ামের এই 2 আর ফসফেটের হলো 3, তাহলে যখন তুমি যোজনী লেখো তখন ইন্টারচেঞ্জ হয় যোজনী। ক্যালসিয়ামের 2 কার কাছে যায়, এর কাছে যায়, ফসফেটের 3 কার কাছে আছে, এর কাছে আছে। তো এই যদি হয় একটা আয়ন ফরমেশনের নিয়ম, এখানেও তাই হবে। তুমি এর পেছনে যদি ক্লোরিন বসাও, তাহলে ক্লোরিনের 1 এর কাছে আসবে আর এর 2 ওর কাছে যাবে। তাহলে
যৌগটা তখন কি হবে? Cu NH3 4, ব্র্যাকেট ক্লোজ, আর এখানে ক্লোরিন বসালাম। এর দুই কোথায় গেল? ক্লোরিনের কাছে। আর এর এক কোথায় আসলো? এখানে আসলো। এক তো আর দেওয়া লাগে না, এই জন্য এটা দেওয়ার দরকার নেই। তাহলে এখন হলো টেট্টামিনো কপার ক্লোরাইড, ব্র্যাকেটে 2 হবে। এটার নাম হবে কি? টেট্টামিনো। চারটে অ্যামিনো আছে। টেট্টামিনো কপার, ব্র্যাকেটে 2 ক্লোরাইড। এই টুটা কেন? কারণ এখানে কপারের জারণ মান আমরা 2 ব্যবহার করছিলাম। টেট্টামিনো কপার ক্লোরাইড। আর যদি কপারের জারণ মান 1 ব্যবহার করতাম, তাহলে দেখো, কপার যদি 1 হয় তাহলে ওর সন্নিবেশ সংখ্যা দেখো 4 দেখো, একটু আগে যেটা লিখছি, যে কপার যদি শুধু প্লাস হয় ওর সন্নিবেশ সংখ্যা 2। তাহলে কপার যদি শুধু সন্নিবেশ সংখ্যা হতো তাহলে এর সাথে NH3 কয়টা যুক্ত হবে? অনলি 2টা। তখন এই যৌগটার নাম কি হবে? ডায়ামিনো কপার। আচ্ছা, চার্জ হিসাব করে দিই। কপার হলো এখানে +1, NH3 হলো 0 × 2, আলটিমেটলি +1ই থাকে। তাহলে এটা যদি নাম লিখি, ডায়ামিনো কপার, ডায়ামিনো কপার, ব্র্যাকেটে কত দিব? শুধু 1 লিখবো। তাহলে দেখো, কখনো কখন 2 আর কখন 1 লিখছি। এই 2 লেখার কারণ কি? এখানে জারণ মান 2। 1 লেখার কারণ কি? এখানে জারণ মান 1। আচ্ছা, কয়টা অ্যামিনো? 2টা অ্যামিনো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যে কোনো জটিল আয়নের নামকরণ আশা করি পারবা, জারণ মান পারবা। এখান থেকে এমসিকিউটা আমি আগে বলে দিই। জটিল আয়ন থেকে সবচেয়ে বেশি যে এমসিকিউ আসে সেটা হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু চার্জ নির্ণয় করতে বলে। কেন্দ্রীয় ধাতব পরমাণু চার্জ নির্ণয় করতে বলে। যেমন তোমাকে এরকম যৌগ লেখা থাকবে FeCN6 K4। আচ্ছা, এই যৌগটা নিয়ে একটু কথা বলা দরকার। তাহলে FeCN6 আমাদের ছিল। FeCN6 আয়রন কয়টা বিয়ে করতে পারে? 6টা। জটিল আয়ন দিলাম। এখানে আয়রনের চার্জ আমরা ব্যবহার করলাম +2, আর সায়ানাইড হলো -6, -1 × 6, আলটিমেটলি -4। এখানে -4 হলো। তো এটা যদি নেগেটিভ আয়ন হয় তাহলে এর আগে পজিটিভ ধাতু বসবে। যেমন যদি তুমি ক্লোরিন বসাও, এই ক্লোরিন, আর যদি সোডিয়াম বসাও, তা কখনো আমরা এরকম লিখি না ক্লোরিন সোডিয়াম এরকম লিখি। এরকম তো কখনোই লিখি না। আমরা সবসময় পজিটিভ জিনিসটাকে প্রথমে দিই, নেগেটিভ জিনিসটাকে শেষে দিই। তো এটা যেহেতু একটা নেগেটিভ আয়ন, এর আগে পজিটিভ ধাতু বসবে। যেমন এর আগে যদি সোডিয়াম বসাই দিই, তাহলে এর চার কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এটা হলো আমাদের জটিল যৌগ। তাহলে Na4 FeCN6। যদি এখানে পটাশিয়াম বসাই দিই, তাহলে পটাশিয়ামের যোজনী কত? 1। এর 1 ওখানে যাবে, আর ওর 4 কোথায় আসবে? এখানে আসবে। K4 FeCN6। এরকম একটা যৌগ তোমার দিয়ে বলবে K4 FeCN6 যৌগে Fe এর জারণ মান কত? Fe এর, আমরা আগে এমসিকিউটা দেখাই দিই কারণ এর থেকে এমসিকিউ আসে। জারণ মান কত? তাহলে এই যৌগে Fe এর জারণ মানটা এভাবে থাকবে: 4 +2, বি নাম্বার অপশনে ধরো আছে +3 +4 +6, +2 +3 +4 +6, এভাবে থাকবে। K4 FeCN6 এই যৌগটাতে জারণ মান ক্লাস 9 এর নিয়মে করবা। কোন নিয়মে করবা? ক্লাস 9-এ। ক্লাস 9-এ তোমরা যেভাবে পড়ে আসছো। এই যে পটাশিয়ামের জারণ মান +1, +1 × 4। আচ্ছা, আয়রনেরটা বের করতে চাচ্ছ, তাহলে ওইটা হলো এক্স। সায়ানাইড কত? আমরা একটু আগে দেখছি যে সায়ানাইডের জারণ মান -1 × 6 = 0। এখানে 0 আছে, মানে এটা যৌগ থাকলে অবশ্যই 0। ওকে, তাহলে +4 + x -6 = 0, x = +2। অ্যান্সার হবে এটা। অ্যান্সার হবে এটা। ঠিক আছে। আর এটার নাম হবে কি? পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। ব্র্যাকেটে কত ইউজ করব? 2 ইউজ করব। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, ব্র্যাকেটে 2 ইউজ কেন করব? কারণ আয়রনের জারণ মান 2। যোগটা যদি এটা হয় K3 FeCN6, তাহলে এখন দেখো এর জারণ মান যদি আমরা হিসাব করি, K3 মানে +1 × 3 + x, এই জায়গাটায় +3 -6,
তাহলে এক্স ইকুয়াল টু +3। তাহলে এর নাম হবে কি? পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। চারণ মান আসছে 3, তার মানে এর চারণ মান +3। ঠিক আছে। আচ্ছা, আরো দেখা যাক এরকম। তোমার প্রশ্ন করা হলো যে CuNH3 Cl2 এই যৌগে কপারের জারণ মান কত? এই যৌগে কপারের জারণ মান। তাহলে এখান থেকে আমরা হিসাব করে ফেলি। কপারটা হলো এক্স, NH3 আগেই দেখছি, NH3 4, কিন্তু এখানে 0 × 4 প্লাস -1 × 2 = 0। তাহলে এক্স প্লাস 0 - 2 = 0, এক্স = +2। তাহলে অ্যান্সার হলো কি? এই যে +2। কত হলো? +2। ওকে, আরেকটা দেখাবো। ভিন্ন ভিন্ন লিগ্যান্ড আসতে পারে। সায়ানাইড 4টে আসলো, আচ্ছা NH3 2টা আসলো, দিয়ে এই জায়গাটায় থাকলো +1, প্লাস না -1, এটা এই যৌগের মধ্যে এই এই যৌগ মানে এই আয়নে, এটা একটা জটিল আয়ন, মাইনাস যেহেতু দেওয়া আছে, এই আয়নে কোবাল্টের জারণ মান কত? তাহলে কোবাল্টের জারণ মান যেহেতু বের করবো, আমরা এখান থেকে আসি। কোবাল্ট হলো এক্স, সায়ানাইড একটু আগে দেখছি -1 × 4 আর 0 × 2 = -1। তাহলে এক্স ইকুয়াল টু এই যে -4 + 0 -1, এক্স ইকুয়াল টু -1 + 4 = +3। তাহলে এই যৌগে এর জারণ মানটা কত আসছে? +3। আশা করি জারণ মান বের করাটা কারো কোনো সমস্যা হবে না। তা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি বের করতে বলে জটিল আয়নের, খুবই দেয় MCQ তে, আশা করি পারবা। তাহলে জটিল আয়নে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান পারবা। এবার আসো, জটিল আয়ন থেকে আরেক ধরনের প্রশ্ন আসে, বউ সংখ্যা কত? বউ সংখ্যা কত? তো বউ সংখ্যা মানে কি? বউ সংখ্যা কত না বলে লেখো সন্নিবেশ সংখ্যা কত। কেন্দ্রীয় ধাতব পরমাণুর সন্নিবেশ সংখ্যা কত? ঠিক আছে। তাহলে এটা আমি বউ সংখ্যা বললে সবাই খুব ভালো মজা পায়, আর মজা পেয়ে মনে রাখতে পারে। আর এমনি যদি বলি সন্নিবেশ সংখ্যা কত, কেউ মনে রাখতে পারে না। তাই বউ সংখ্যা কোথায় থাকে? বাসর ঘরে থাকে। এই বাসর ঘরের মধ্যে বউ থাকে। ঠিক আছে। তাই এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কয়টা বউ থাকবে সন্নিবেশ সংখ্যা তত। তা আমি যদি এই এই যৌগটা লিখি, 1 নম্বর MCQ, FeCN6 বা FeH2O6, এখানে 2+ লেখা আছে। যৌগে Fe এর সন্নিবেশ সংখ্যা কত? Fe এর সন্নিবেশ সংখ্যা কত? 1 নম্বরে 2, 4, 2 3, 4, D6। তা তুমি দেখে দেখে বউ সংখ্যা গুনতে পারবে না। বউ দেখে চিনতে যদি না পারো তাহলে সমস্যা। এই যে 6টা বিয়ে করছে দেখাই যাচ্ছে যে বাসর ঘরের মধ্যে কয়টা বউ আছে? 6টা। সন্নিবেশ সংখ্যা কত? 6। সমস্যা হয় কখন? সমস্যা পড়ে অনেকে এরকম যৌগ দেখলে একটু তারা ঘাবড়ে যায়। কিরকম? Fe C2O4 3 এটা দেখে তখন একটু ঝামেলা হয়। এটা দেখে কেন ঝামেলা হয় পড়ে? কারণ যদি না মনে রাখে যে C2O4 জাদ্রেল মহিলা, C2O4 ছিল কি না, মনে রাখবা জাদ্রেল মহিলা একাই কয়েকটা কাজ করে। এটা হলো জাদ্রেল মহিলা, এটা হলো ডাইদন্থি লিগ্যান্ড, এ একাই 2টার কাজ করে। একাই 2টার কাজ করে। 2টার কাজ করে। তাহলে C2O4 যদি অক্সালেট হিসেবে থাকে, একাই 2টার কাজ করবে। তাহলে 3টে আছে মানে এ কিন্তু 6টা বইয়েরই কাজ করবে। তার মানে এখানে আয়রনের সন্নিবেশ সংখ্যা কিন্তু 6। ঠিক আছে। কারণ আয়রন এই সত্ত্বের সাথে যুক্ত হয়েছিল, C2O4 বলছিল যে আমি কিন্তু একাই 2 বইয়ের ক্ষমতা রাখি। যদি আমাকে বিয়ে করো, তোমার যে 6টা বিয়ে করার ক্ষমতা, আমরা 3জন বিয়ে করতে পারবো সর্বোচ্চ, তারপর তো কিন্তু নিতে পারবো। তাহলে এটাই C2O4 একাই 2 বইয়ের কাজ করে বলে এটা থাকলে কিন্তু 6 দিতেই হবে। আর এটার নাম কি হবে? ট্রাইঅক্সালেটো। এখানে আয়রনের জারণ মানটা বের করে নাম বলতে হয়। নাম বলার জন্য কিন্তু জারণ মান বের করাটা ম্যান্ডাটরি। দেখো, আয়রন হলো +x দিয়ে বের করে নি, C2O4 হলো -2 × 3 = -3। তাহলে x = কত আসে? -6 - 3, x = +3।
যদি তুমি এই জারণ মানটা না বলো তা ব্র্যাকেটে কত হবে সেটা বলতে পারবে না, ঠিক আছে? এটার নাম কি হতে পারে? ট্রাই অক্সালেটো ফেরেট। ফেরেট কেন? কারণ নেগেটিভ আয়ন। ট্রাই অক্সালেটো ফেরেট। আর ব্র্যাকেটে কত ব্যবহার করব? 3 ব্যবহার করব। ট্রাই অক্সালেটো ফেরেট, এটার নাম হবে কি? ট্রাই অক্সালেটো। ট্রাই অক্সালেটো ফেরেট। কেন কেন এর যুক্ত করছি? নেগেটিভ আয়ন। তাহলে এটা হলো ট্রাই অক্সালেটো ফেরেট। আর আয়রনের জারণ মান কত আসছে? +3, তার মানে রোমান সংখ্যায় 3 দিতেই হবে। তাহলে ট্রাই অক্সালেটো ফেরেট হয়ে গেল। আচ্ছা, তাহলে সন্নিবেশ সংখ্যা আশা করি পারবা। যদি এরকম একটা সন্নিবেশ সংখ্যা আমি দিই, ক্রোমিয়াম CrNH3 2 H2O2 আর হলো Cl2, H2O3 দিলাম, H2O3 দিলাম, Cl একটা দিলাম। তো এই যৌগটা জারণ মান হিসাব করে পাওয়া যাবে কি? +2 পাওয়া যাবে। তাহলে এই যৌগটা দিয়ে যদি বলে যে এখানে ক্রোমিয়ামের সন্নিবেশ সংখ্যা কত, তো বউ সংখ্যা কোথায় থাকে? বাসর ঘরের মধ্যে থাকে। এই পর্যন্ত হলো আমাদের বাসর ঘর। এই বাসর ঘরে কয়টা বউ আছে? এটা আছে 2টা, H2 আছে 3টা, তাহলে 2 আর 3 5টা, আর ক্লোরিন আছে একটা। তাহলে টোটাল বউ সংখ্যা কত হলো? 6টা। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6। এই যে 2টা NH3, 3টা H2, একটা ক্লোরিন, তাহলে বউ সংখ্যা কোথায় থাকে? বাসর ঘরের মধ্যে থাকে। তাহলে এখানে লেখো সন্নিবেশ সংখ্যা কোথায় থাকে? বাসর ঘরে থাকে। সন্নিবেশ সংখ্যা বাসর ঘরের মধ্যে থাকে। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা আশা করি চিনতে পারবা, দেখি খুব আসে কিন্তু। আর লাস্ট একটা দিয়ে আমরা শেষ করে দিই। যেমন AgNH3 2, এটা। এই যৌগে সিলভারের সন্নিবেশ সংখ্যা কত? দেখো তো কয়টা বিয়ে করছে। এই যে NH3 2টা আছে, তার মানে এর সন্নিবেশ সংখ্যা কত? 2। আশা করি সন্নিবেশ সংখ্যা নিয়ে কারো কোনো ঝামেলা হবে না। তাহলে সন্নিবেশ সংখ্যাটা বেশি আসে, জারণ মান আসে, নাম আসে। আমরা জটিল আয়নের মোটামুটি নামগুলো শেষ করে ফেলছি। এবার আমরা যাব সিকিউতে। তো এখন আসি সিকিউ এর 1 নাম্বার প্রশ্ন। সিকিউ এর 1 নাম্বার প্রশ্ন ছিল যে অবস্থানন্ত স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল নয় কেন? স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল নয় কেন? মৌল নয় কেন? স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক এটা দুইটাই ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থানান্তর মৌল নয় কেন? প্রথমে আসি যে ডি ব্লক মৌল কি জিনিস, সংজ্ঞাগুলো একটু লিখো। যে ডি ব্লক মৌল কি জিনিস? কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি একটি ডি অরবিটালে প্রবেশ করে। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি, সর্বশেষ মানে সর্ববই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি, কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ইলেকট্রনটি যদি একটি ডি অরবিটালে প্রবেশ করে। ডি অরবিটালে প্রবেশ করে। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি একটি ডি অরবিটালে প্রবেশ করে, তবে ওই মৌলটাকে বলবো আমরা একটা ডি ব্লক মৌল। তবে বলে সংজ্ঞাটা ফিল আপ করে দেয়, তবে ওই মৌলকে ডি ব্লক মৌল বলা হয়। আচ্ছা, এবার আসি অবস্থানান্তর মৌল কি। অবস্থানান্তর মৌল কি? যে সকল ডি ব্লক মৌলের, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, সুস্থিত আয়নে ডি অরবিটালটি, ডি অরবিটালটি অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ মানে কি? D1 থেকে 9 থাকে। ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডিতে হলো সর্বোচ্চ 10টা থাকতে পারে, আমরা জানি। তাহলে অসম্পূর্ণ মানে কি? 1 থেকে 9 পর্যন্ত থাকে অসম্পূর্ণ। তো যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটি অসম্পূর্ণ থাকে বা অপূর্ণ থাকে, তাদেরকে তাদেরকে অবস্থানান্তর মৌল বলে।
তাহলে স্ক্যান্ডিয়াম আর এই দুইটা এই জিঙ্ক, এই দুইটা হলো অবস্থান্তর মৌল। এই ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। কেন? তাহলে প্রথমত আমরা এখানে আসলাম, কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি একটি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা একটা ডি ব্লক মৌল, সংজ্ঞা দিয়ে দিলাম। অবস্থান্তর মৌল কি? যে সকল ডি ব্লক মৌল, মানে অবস্থান্তর মৌলেরই একটা ভাগ, এই ডি ব্লক মৌলেরই একটা ভাগ হলো অবস্থান্তর মৌল। যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটি অসম্পূর্ণ, মানে D1 থেকে 9 থাকবে, তাদেরকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। তো এখন আসা যাক, প্রথমে স্ক্যান্ডিয়াম নিয়ে ট্রাই করে দেখি, আর পরে জিঙ্ক নিয়ে। তো প্রথমে আসি স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাই? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 পর্যন্ত গেছে। তারপর হলো 3d, কিন্তু 3d আগে ফিল আপ হবে না, আগে ফিল আপ হবে হলো 4s। তাহলে 4s2, 3d1। তাহলে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? এই হলো 18, 19, 20, 19, 20 কিন্তু 4s এ গেছে, আর সর্বশেষ ইলেকট্রনটা 3d তে আসছে। আগে 4s ফিল আপ করে তারপর 3d তে আসে। তাহলে যেহেতু স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি একটি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল। আমরা প্রমাণ করে দিলাম যে এটা একটা ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল? কারণ এর সর্বশেষ ইলেকট্রনটা একটা ডি অরবিটালে প্রবেশ করছে। এখানে পেছনে এরকম না লিখলেও চলবে যে ডি ব্লক মৌল। এবার স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন, সুস্থিত আয়ন মানে কি? যে আয়নটা স্টেবল, ওই আয়নটা যদি তৈরি হয় তো সে স্টেবল অবস্থায় থাকবে। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+, Hc এর সুস্থিত আয়ন এইভাবে লিখে দিবা। এর সুস্থিত আয়ন হলো স্ক্যান্ডিয়াম 3+। যদি এর 3+ করি তাহলে তিনটা ইলেকট্রন বের হয়ে যাবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আর 3d4s। 4s তো আগে জিরো হবেই, কারণ তিনটে ইলেকট্রন বের হতে হবে, 3+ মানে তিনটা বের হয়ে যাবে, ডি থেকে জিরো হয়ে যাবে। এখন আসো দেখো অবস্থান্তর মৌলের সংজ্ঞা। যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটি অসম্পূর্ণ, মানে D1 থেকে 9 হতে হবে, তো এটা তো D0। সুতরাং আমরা বলতে পারি যে স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। এটাই, এটার প্রমাণ শেষ। এবার আসে জিঙ্ক। কোন মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি, এইবার আসো জিঙ্ক, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা করে দিই এখানে। জিঙ্ক, জিঙ্ক হলো 30। তাহলে 18 পর্যন্ত ঠিক রাখলাম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবার হলো 3d আর 4s, তাহলে 4s2, 3d10। এই হলো আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তাহলে 18তম ইলেকট্রন এই যে 3p6, 19তম আর 20তম হলো 4s এ গেছে, আর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 3d তে গেছে। এই হলো 18 আর 19, এই 4s2 তে যে দুইটা ইলেকট্রন 18, এই হলো 19 আর 20তম ইলেকট্রন কিন্তু 4s এ গেছে, আর 21 থেকে 30তম ইলেকট্রন গুলো 3d তে আছে। তাহলে যেহেতু স্ক্যান্ডিয়ামে সর্বশেষ ইলেকট্রনটা একটা ডি অরবিটালে প্রবেশ করছে, সুতরাং আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল। এবার স্ক্যান্ডিয়ামে, ওই সরি, জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করছে, তাই আমরা বলতে পারি জিঙ্ক একটা ডি ব্লক মৌল। এখন জিঙ্কের সুস্থিত আয়ন দেখো, জিঙ্কের সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+। তাহলে এই জিঙ্ক 2+ যদি হয়, এই সর্বশেষ ইলেকট্রনটা কয়টা বের হবে? দুইটা। তাহলে আগে খালি হবে কোনটা? 4s। আর ডিতে কয়টা থাকবে? 10টাই থাকবে। ইলেকট্রন খালি হয় কিন্তু বাইরের স্তর থেকে, খেয়াল করো, অনেকে আবার এটা বোঝে না যে 3d তে পরে ঢুকছে তাহলে আগে মনে হয় 3d থেকে বেরোবে, কিন্তু না, 3d তে পরে ঢুকলেও বের হওয়ার সময় আগে 4s থেকে বেরোয়। কেন? কারণ এই যে দেখো, এটা হলো প্রথম স্তর 1s থাকে, দ্বিতীয় স্তরে 2s আর 2p থাকে, তৃতীয় স্তরে 3s, 3p, 3d থাকে, আর চতুর্থ স্তরে 4s, 4p, 4d, 4f থাকে। এখন তুমি সিম্পলি বলো, আগে এই 4s থেকে বেরোবে নাকি 3d থেকে বেরোবে? পরমাণু বের হওয়ার সময় অবশ্যই বাইরেরটাতে বেরোবে, তাহলে আগে 4s থেকে ইলেকট্রন বের হবে, অর্থাৎ বের হওয়ার সময় আগে 4s জিরো হবে, তারপরে 3d থেকে বেরোবে। এই জন্য 4s0, 3d10। তাহলে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নে দেখা যাচ্ছে ডি অরবিটালটি সম্পূর্ণ। আমাদের অবস্থান্তর মৌল হতে গেলে কি হতে হবে? ডি অরবিটালটা সবসময় পূর্ণ থাকতে হবে, অর্থাৎ D10, সরি, অপূর্ণ থাকতে হবে, D1 থেকে 9 থাকতে হবে। যদি D1 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? অবস্থান্তর মৌল হওয়ার শর্ত
ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকা। ডিতে কয়টা ইলেকট্রন থাকবে? 1 থেকে 9টা। অবস্থান্তর মৌল তখন হবে ডিতে 1 থেকে 9 ইলেকট্রন থাকতে হবে। আর ডি যদি 0 হয়, অবস্থান্তর মৌল নয় কখন? মৌল নয় ডি 0 যদি হয়, অথবা ডি 10 যদি হয়। স্ক্যান্ডিয়ামের ডি 0 হয় আর জিঙ্কের ডি 10 থাকে। এই কারণে এই দুইটা অবস্থান্তর মৌল না। ঠিক আছে। তো এছাড়া অবস্থান্তর মৌল এরকম আছে, জিঙ্কের নিচে ইরিডিয়াম আছে, মার্কারি আছে, ক্যাডমিয়াম আছে, এগুলো হলো অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর মৌল নয় কারা কারা? স্ক্যান্ডিয়াম একটা, জিঙ্ক একটা, ইরিডিয়াম একটা, ক্যাডমিয়াম একটা, মার্কারি একটা, এই ধরনের যৌগগুলো তোমার আহ, অবস্থান্তর মৌল না। তবে ক্ষেত্র বিশেষ মার্কারি বা এই ক্যাডমিয়াম এগুলোকে করা যায়, তবে সচরাচর এগুলো অবস্থান্তর মৌল হয় না। ঠিক আছে। তাহলে অবস্থান্তর মৌল নয় কোনটি? বেসিক্যালি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক তোমাদের আসবে পরীক্ষাতে। এর প্রশ্নটা কোথায় আসছে আমরা যদি দেখি, সিলেট, প্রশ্নটা আসছে হলো ঢাকা বোর্ড 23/4 আমরা প্রশ্নটা একটু, ঢাকা বোর্ড 23/4 নাম্বার প্রশ্নটা খেয়াল করো কিভাবে প্রশ্ন আসে। ঢাকা বোর্ড 23/4 গ, এল, এল যৌগটা, এই যে ঢাকা বোর্ড 23/4 এখানে বলা হচ্ছে যে এই এল অবস্থানন্তর ধাতু নয় কেন ব্যাখ্যা করো। এল যৌগটা কি জিনিস বুঝতেই পারতেছো। এল হলো N-1 D10 NH2। N-1 D2 এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। তো এন এর সর্বনিম্ন মান কত হতে পারে? 3D। 2D তো হয় না, দেখো। 2D কি পসিবল? 2D তো পসিবল না। তাহলে ডি সর্বোচ্চ পসিবল হলো 3D। ডি সর্বোচ্চ পসিবল কি? 3D। ডি সর্বোচ্চ পসিবল যদি 3D হয়, তাহলে এনএস টা কত হবে? এনএস টা হবে কি? 4s2। ঠিক আছে। দেখো এখানে এল এর সর্বনিম্ন মান প্রযোজ্য, মানে সর্বনিম্ন এই 3D10 হতে হবে। তো N-1 এর মান যদি 3 হয়, তাহলে এন এর মান কি হবে? 4 হবে। তার মানে এটা সহজেই বুঝতে পারতেছি আমরা, এটা হলো জিঙ্কের কথা বলছে। এলটা হলো কি? জিঙ্ক। তাহলে এই যে জিঙ্ক, জিঙ্ক হলো অবস্থান্তর ধাতু নয় কেন। তাহলে প্রথমে অ্যান্সারটা কিভাবে দিবা? অ্যান্সারটা খুব সিম্পল, এইভাবে দিবা যে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি একটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডি ব্লক মৌল বলে। আর যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটালটি অপূর্ণ বা অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর বলে, অবস্থান্তর মৌল বলে। এরপরে লিখে দিবা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক। তারপর লিখবা জিঙ্ক 2+, জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস। নিয়ে শেষে একদম সামারি টেনে দিবা যে যেহেতু জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+ এ ডি অরবিটালটি পূর্ণ থাকে, অর্থাৎ ডি 10 থাকে, তাই জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। অ্যান্সার শেষ। আশা করি সবাই পারবা। এই সেম প্রশ্ন আবার কোথায় আসছে? চিটাগাং বোর্ড 23/8 গতে আছে। দেখি চিটাগাং বোর্ড 23-এ যাও একটু। চিটাগাং বোর্ড 23-এ যাও। চিটাগাং বোর্ড রাজশাহী, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা। চিটাগাং বোর্ড 23 কততে আছে? 8-এর গতে আছে। চিটাগাং বোর্ড 23/8 গ। এই যে দেখো, এটা বলছে কি যে বি একটি অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করো। তো বি তে কি আছে? ওই সেম জিনিস। এটা হলো NS1, এটা হলো কপার, এটা কপারের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা এই জায়গাটায় বি তো দিছে, বি টু অবস্থান্তর ধাতু। আচ্ছা, এটা একটু কথা আছে, এখানে NS1 লিখছে। তো এই জায়গাটা একটু ব্যাখ্যাটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা কিন্তু কপার আয়ন, কিন্তু কপারের একটা অবস্থানান্তর আর একটা অবস্থানান্তর না। তাহলে কখন কপার অবস্থানান্তর আর কখন অবস্থানান্তর না সেটা একটু বলতে হবে। তাহলে N-1 আর একটা হলো N-D একটি অবস্থানান্তর ধাতু ব্যাখ্যা করো। এখানে এটা 2 দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু দিছে, সেহেতু এটার অ্যান্সার কি হবে? তার মানে 2 উদ্দীপকটা উঠাই নিচ্ছি। বি মৌলটা তারা একটু ঝামেলা পাকাইছে, যে বি মৌলটা কিরকম দিছে, যে N-1, N-1 D10
NS1 লিখছে, তার মানে এটা কপার যে আয়ন, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হলো 3D10 আছে, 4s1 আছে, তাহলে এটা কপার আয়ন। তাহলে এখন আমরা অ্যান্সারটা কিভাবে দিব? অ্যান্সারটা যখন দিব তখন এইভাবে বলবো, ডি ব্লক মৌলের আগে সংজ্ঞা দিবা। ডি ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে টি অরবিট, সর্বশেষ ইলেকট্রনটি একটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌলের সংজ্ঞা দেওয়া শেষ। এবার বলবা, যে সকল মৌলের, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটি অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর বলা হয়, মৌল বলা হয়। তাহলে কপারের সুস্থিত আয়ন, এই যে কপারের ইলেকট্রন বিন্যাস দিলাম 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তাহলে 4s এ একটা, 3d তে কয়টা? 10টা। 4s এ একটা, 3d তে কয়টা? 10টা। ঠিক আছে, এবার আসি আমরা কপারের সুস্থিত আয়ন। ফিউ এর সুস্থিত আয়ন, এর সুস্থিত আয়ন কোনটা জানো? কপার প্লাসটা। কপার 2 প্লাস থেকে কিন্তু কপার প্লাস বেশি সুস্থিত। তাহলে এই কপারের সুস্থিত আয়ন যদি আমরা দেখি কপার প্লাস, তাহলে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এই 4s 0 হয়ে যাবে, 3d10। যেহেতু কপারের সুস্থিত আয়ন কপার প্লাসের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটি পূর্ণ থাকে, তাই কপার অবস্থানান্তর মৌল নয়। তবে কপারের আর একটা সুস্থিত আয়ন আছে, তবে বেশি সুস্থিত আয়ন কিন্তু কপার প্লাস। কপার 2 প্লাস থেকে, সরি, কপার 2 প্লাস হলো বেশি সুস্থিত কপার প্লাস থেকে। তাহলে এই কপারের আরো একটা সুস্থিত আয়ন আছে কপারের, তবে বলে লিখতে পারো। কপারের সুস্থিত আয়ন কপার 2 প্লাস যদি হয়, সেক্ষেত্রে দেখো 3d কিন্তু 9 হয়। সেই সত্ত্বে এই কপার কিন্তু অবস্থান্তর মৌল না। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু ওরা প্রশ্নে বলছে যে এটা অবস্থান্তর মৌল, তুমি এই পর্যন্ত থেমে যেয়ে বলে দিবা যে কপারের যদি প্লাস আয়ন ধরি, শুধু প্লাস আয়ন, কপার প্লাস আয়ন ধরি, সেই সত্ত্বে কপার হলো অবস্থান্তর মৌল। কিন্তু কপারের বেশি সুস্থিত আয়ন হলো কপার 2 প্লাস। এই কপার 2 প্লাস যদি ধরি তখন কপার অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, এটা লিখে দিলে ভালো হবে যে কপারের সুস্থিত আয়ন কপার প্লাস, তখন সে অবস্থান্তর মৌল। কিন্তু যদি আমরা কপারের আরেকটা সুস্থিত আয়ন আছে কপার 2 প্লাস, সেই সত্ত্বে কপার অবস্থান্তর মৌল না। ওকে, তাহলে এই হলো আমাদের প্রশ্ন এবং অ্যান্সার। তাহলে 1 নম্বর প্রশ্ন শেষ, আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাব। ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? এই 2 আর 3 নম্বর প্রশ্ন কিন্তু একই। একটা একটা করে আসি। প্রথমে প্রথমে আমরা বললাম যে Fe(CN6) বা Fe(CN6) ব্র্যাকেটের 2 মাইনাস আয়নটির গঠন অবলিক চুম্বক ধর্ম অবলিক সংকরণ, সবগুলো প্রশ্নের অ্যান্সার সেম। তাহলে প্রথমে আসা যাক যে চুম্বক ধর্ম বলতে ডায়াচুম্বকীয়, প্যারাচুম্বকীয়, এই জিনিসটাকে একটু বুঝাইনি যে কখন ডায়াচুম্বকীয়। ওকে, তো ডায়াচুম্বকীয় কখন? খেয়াল করো, ডায়াচুম্বকীয় কখন? যদি জোড় ইলেকট্রন থাকে মৌলের ইলেকট্রন বিন্যাসে, মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি যুগ্ম বা জোড় ইলেকট্রন থাকে, যুগ্ম বা জোড় ইলেকট্রন থাকে, তবে ওই অবস্থাকে বা ওই যৌগটাকে আমরা বা ওই মৌলটাকে আমরা কি বলবো? ডায়াচুম্বকীয় ধর্ম বিশেষ। প্যারাচুম্বকীয় কখন? এর উল্টা, মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন থাকে,
অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে, অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হলো প্যারাচুম্বকীয়। আর ফেরোচুম্বকীয় কখন সেটা একটু পরে আসি। ডায়াচুম্বকীয় আর প্যারাচুম্বকীয় আগে ব্যাখ্যা দিই। তো আমি কয়েকটা একটু দিব, যেমন আর এটা চেক করতে হবে অবশ্যই হুন্ডের নীতি ব্যবহার করে। মানে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস ছাড়া এটা কখনোই চেক করা যাবে না। এটা কি? হুন্ডের নিয়মে, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে এই জিনিসটা চেক করতে হবে। প্রথমে আসা যাক যে আয়রন, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, কপার, এই কয়েকটা চেক করলে আমরা বুঝতে পারবো। টাইটেনিয়াম, কোবাল্ট। আয়রনে আসা যাক প্রথমে। তা আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে 18 পর্যন্ত কোনো চেঞ্জ নাই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আর হলো 4s, 3d 4s। তো এই প্রথমটাতে দুইটা আছে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, এই পর্যন্ত সব ফিল আপ। 2p6ও ফিল আপ, 3s2ও ফিল আপ। আমি কি সবগুলো দেখাইতে গেলে সময় লাগে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 4s2, 3d6। তাহলে এগুলো দেখো সব ফিল আপ, এই জন্য এগুলো লিখতে চাচ্ছিলাম না, কারণ এগুলো সব ফিল আপ, এগুলো সব হলো ফিল আপ, এগুলো হলো সব ফিল আপ। দুইটা দুইটা করে আছে, সব ফিল আপ। দুইটা দুইটা করে আছে, সব ফিল আপ। দুইটা দুইটা করে আছে, সব ফিল আপ। 3D তে কয়টা আছে? 6টা আছে। 4s এ কয়টা আছে? 2টা আছে। এইভাবে আমাদের হুন্ডের নীতি অ্যাপ্লাই করে আগে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তো এই 18 পর্যন্ত করা কখনোই লাগবে না। কেন কি? কারণ 18 পর্যন্ত অলওয়েজ ফিল আপ থাকে। এই জন্য আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা সংক্ষেপে সহজ করে নিতে পারি যে আর্গন পর্যন্ত 18, আর্গন 18 দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিলে এটা বোঝা যাচ্ছে 18 পর্যন্ত হয়ে গেছে। এরপরে 3D আছে আর 4s আছে। ঠিক আছে, তাহলে 4s2, 3D দিয়ে 6টা। আর তোমার দেখে মনে হতে পারে যে 2ও একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা। অর্থাৎ আমরা সাধারণ নিয়মে বা সাধারণ অঙ্কের নিয়মে যদি বলি, তাহলে আমাদের এই যে 6 জোড় সংখ্যা আছে বলে তুমি বলে দিতে পারো যে আরে এটা জোড়, এটা আচম্বকীয়। কিন্তু আমি বলছি কি, যে হুন্ডের নিয়ম না বললে তুমি এটা বুঝতেই পারবা না। অর্থাৎ এই 3d6 এইটা যে জোড় নাকি বেজোড়, এটা বোঝার জন্য তোমার আগে হুন্ডের নিয়মটা দেখতে হবে। যে হুন্ডের নিয়মে যদি আমি 6টা ইলেকট্রনকে বসাই ঘরের মধ্যে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি যে 4টা বেজোড় ইলেকট্রন আছে। কয়টা বেজোড় ইলেকট্রন আছে? 4টা। আর 4s এ 2টা জোড় আছে, ওটা বাদ। তাহলে জোড় বেজোড় ইলেকট্রন যেহেতু আছে, সুতরাং আমি বলতে পারি যে প্যারাচুম্বকীয় কে। এখানে লিখি কারা কারা প্যারাচুম্বকীয়। আয়রনকে আমরা পাইলাম যে Fe2+ হলো প্যারাচুম্বকীয়, Fe হলো প্যারাচুম্বকীয়। Fe2+ যদি করি তাহলে 4s0 হবে, সেটাও প্যারাচুম্বকীয় হবে। Fe3+ যদি তুমি করো, Fe3+ যদি করো তাহলে এই এস থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে, সেক্ষেত্রে Fe3+ও আমাদের প্যারাচুম্বকীয়। তার মানে এর মধ্যে অবশ্যই বেজোড় ইলেকট্রন থাকবে, এটা অবশ্যই সবসময় প্যারাচুম্বকীয় হবে। তাহলে আয়রন হলো প্যারাচুম্বকীয়। এরপর আমরা জিঙ্কের করে দেখি যে জিঙ্ক হলো কি হতে পারে। তাহলে জিঙ্কের করেও, জিঙ্ক হলো 30 নাও। জিঙ্ক 30 নিয়ে যদি আমরা দেখি যে জিঙ্কের মধ্যে আর্গন পর্যন্ত কোনো সমস্যা হবে না, আর্গন 18 পর্যন্ত শেষ। এরপরে 3d10, 4s হলো 2। তাহলে এই ডি তে যদি 10টা ইলেকট্রন থাকে, ডি যদি 10টা ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন থাকলে জোড়। দেখো ডি হলো 10টা ইলেকট্রন থাকলে জোড়। 4s এ যদি ইলেকট্রন থাকে 2টা, জোড়। তাহলে সব জোড়, অর্থাৎ প্যারাচুম্বকীয় আমরা একটা পাইলাম, ওই ডায়াচুম্বকীয় একটা পাইলাম, জিঙ্ক।
ডায়াচুম্বকীয় একটা পাইলাম আমরা হলো জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক 2+ যদি করি তবু 4s0 হয়, এটা ইলেকট্রন থাকে না, তবে ডিতে কি জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ জিঙ্ক 2+ আর জিঙ্ক দুইটাই হলো ডায়াচুম্বকীয়। আচ্ছা, এই প্রশ্নটা একটু মুছে দিই। এবার আসা যাক যে ডি কখন জোড় আর কখন বেজোড়, এটা আগে অনেকে বোঝে না। ডি যদি এক দিই, দেখো, ডি যদি আমি এক বসাই, তাহলে এক একটা বেজোড় সংখ্যা, কোনো সমস্যা নেই, তুমি পারো। ডি যদি দুই বসাও, দুইও কিন্তু বেজোড়। দেখো, দুই মানে দুইটাই বেজোড়। ডি তিন বসালে তো এমনিতেই বেজোড় হবে। ডি যদি চার বসাও, চারটা বেজোড়। ডি যদি পাঁচ বসাও, একটা বেজোড়। কয়টা বেজোড়? পাঁচটা বেজোড়, কারণ ডি5-এ পাঁচটা বেজোড়। ডি যদি ছয় বসাও, তবুও দেখো চারটা বেজোড় থাকে। ডি যদি সাত বসাও, তিনটা বেজোড় থাকে। ডি যদি আট বসাও, দুইটা বেজোড় থাকে। ডি যদি নয় বসাও, একটা বেজোড় থাকে। ডি যদি 10 বসাও, জোড় থাকে, কোনো বেজোড় থাকে না। তাহলে একটা জিনিস আমরা পাইলাম, যে ডি যদি 1 থেকে 9 পর্যন্ত হয় তবে সেটা বেজোড়। সিম্পল কথা, ডি 1 থেকে 9 পর্যন্ত বেজোড়। ডি যদি 0 হয় অথবা ডি যদি 10 হয়, তাহলে জোড় হবে। তাহলে সিম্পলি ডায়াচুম্বকীয় ভাবে কারা, যাদের D1 থেকে 9 হবে তারা হলো জোড়, জোড় মানে তারা হবে ডায়াচুম্বকীয়। আর যাদের D1 থেকে 9 হবে তারা সবাই বেজোড়, তারা হবে প্যারাচুম্বকীয়। তাহলে সিম্পল কথা আমরা বুঝতে পারি যে ডায়াচুম্বকীয় প্যারাচুম্বকীয় কারা, যদি জোড় থাকে তাহলে, এই যে ডায়াচুম্বকীয় মানে কি, ডায়াচুম্বকীয় সংক্ষেপে লেখো জোড়, জোড় বা D1 থেকে 9 থাকে। ঠিক আছে, যদি ডি ডি ব্লক মৌলের যদি ধরি। আর প্যারাচুম্বকীয় কারা, প্যারাচুম্বকীয় হবে বেজোড়, বেজোড় বা D0 অথবা D10, এইগুলো যদি হয় তবে তারা প্যারাচুম্বকীয়। এবার একটা একটা করে সবগুলো চেক করে আমরা বলে দিতে পারবো। প্রথমে আমরা করছিলাম হলো আয়রনের, তাহলে আয়রন হলো এখানে পড়ছে, জিঙ্ক এখানে পড়ছে ডায়ার মধ্যে। আচ্ছা, স্ক্যান্ডিয়াম যদি করি 21, তাহলে 18 পর্যন্ত কোনো সমস্যা নাই। স্ক্যান্ডিয়াম 18 পর্যন্ত কোনো সমস্যা নেই, 18 পর্যন্ত এটা। এরপরে হলো 3D 4s, তাহলে 4s2 3D 1, 4s2 3D কি 1। তাহলে 18 আর 2 20 আর এক কত? 21, 20 আর এক কত? 21। তাহলে যেহেতু ডিতে একটা ইলেকট্রন আছে, সিম্পলি স্ক্যান্ডিয়াম যদি শুধু এখানে রাখি, এই যে ডি এর মধ্যে একটা ইলেকট্রন আছে, তার মানে এটা কি, একটা ইলেকট্রন আছে মানে এটা অবশ্যই প্যারাচুম্বকীয়। কিন্তু স্ক্যান্ডিয়ামে যদি 3+ করে দিই, তাহলে এই 4s-ও 0 হয়ে যাবে, 3D-ও 0 হয়ে যাবে। স্ক্যান্ডিয়াম 3+ আবার কোথায় আসবে? স্ক্যান্ডিয়াম 3+ আবার ডায়াচুম্বকীয় ঘরে যাবে। যখন স্ক্যান্ডিয়াম শুধু থাকে তখন দেখো ডিতে একটা ইলেকট্রন থাকে, 4s-এ দুইটা থাকে। তাহলে 4s-এ দুইটা থাকা মানে কি, জোড় থাকা। ডিতে একটা থাকা মানে কি, বেজোড় থাকা। তাহলে শুধু স্ক্যান্ডিয়াম হলে প্যারাচুম্বকীয়, স্ক্যান্ডিয়াম 3+ হলে ডিও 0 হয়ে যায়, 4s-ও 0 হয়ে যায়, জোড় হয়ে যাচ্ছে, তাহলে শেষ আর ডায়াচুম্বকীয়। আচ্ছা, টাইটেনিয়াম যদি করা হয়, টাইটেনিয়াম, টাইটেনিয়াম 4+, তাহলে টাইটেনিয়াম 4+, শুধু টাইটেনিয়াম করো, শুধু টাইটেনিয়াম করলে আর্গন পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপরে হলো 3D আর 4s 4s2 3D 10, এই 4s, সরি 4s2 3D 18 আর 2 20 আর 4 22, টাইটেনিয়াম কিন্তু 22, তাহলে 3D 2। তাহলে এই 2 দেখে তোমার কিন্তু মনে হবে যে বেজোড় নাকি জোড়, দেখে মনে হতে পারে জোড় কিন্তু আসলেই বেজোড়। তাহলে এর মধ্যে দুইটা ইলেকট্রন থাকা মানে দুইটাই কিন্তু বেজোড় ইলেকট্রন। তার মানে শুধু টাইটেনিয়াম যদি বলি, তাহলে শুধু টাইটেনিয়াম হবে তোমার প্যারাচুম্বকীয়। কিন্তু টাইটেনিয়াম 2+ যদি করে দিই আমরা, 2+ যদি করে দিই, তাহলে এই ডি এর দুইটা ইলেকট্রনে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তাহলে টাইটেনিয়াম 2+ আবার এখানে আসে, সরি সরি, টাইটেনিয়াম 2+ না, 4+। 2+ করলে তো 4s আগে খালি হবে, 4 4+ করতে হবে। তাহলে টাইটেনিয়াম 4+ করতে হবে। টাইটেনিয়াম 4+ আবার কি, ডায়াচুম্বকীয়। তাহলে ডায়াচুম্বকীয় জিঙ্ক স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 4+ মনে রাখবা। আর একটা ডায়াচুম্বকীয় পাওয়া যায় হলো কপারে, যে কপার 29 যখন আমরা করব, তাহলে আর্গন পর্যন্ত কোনো সমস্যা নেই, 18।
3d10 4s1। তাহলে ডিতে কয়টা ইলেকট্রন আছে? 10টা। ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটু টুইস্ট আছে, যেটা সবার ভুল হয়। দেখো, ডিতে 10টি ইলেকট্রন আছে, কিন্তু 4s কিন্তু বেজোড়। এই যে 4s যেহেতু বেজোড়, এ কারণে অবশ্যই শুধু কপারকে আমরা এখানে রাখবো। শুধু কপারকে আমরা কোথায় রাখবো? টায়ার মধ্যে রাখবো, কারণ 4s এ একটা ইলেকট্রন আছে। কিন্তু কপার যদি 2 প্লাসের কথা বলি, কপার যদি শুধু প্লাসের কথা বলি, তাহলে 4s 0 হয়ে যাবে। 4s 0, তখন দেখো জোড় ইলেকট্রন পাচ্ছি। তখন আবার কি পাচ্ছি? জোড় ইলেকট্রন। ওই, এটা কোথায় বসাইছি? এটা এখানে বসাইছি। আবার দেখো, শুধু কপার 29-এ একটা বেজোড় আছে, এই জন্য প্যারাচুম্বকীয়র মধ্যে বলবে। আমি ডায়ার মধ্যে বসাই ফেলছি। প্যারাচুম্বকীয়র মধ্যে বলবে। শুধু কপার যদি হয় 4s এ একটা বেজোড় আছে, মানে প্যারাচুম্বকীয়র মধ্যে বসবে। আর কপার যদি শুধু একটা প্লাস করে দিই 4s 0, তখন হলো জোড় পাচ্ছে। যেই জোড় পাচ্ছে তখনই কপার প্লাসকে এখানে বসাই দিলাম, যে কপার প্লাস হলো এখানে। আর কপার যদি 2 প্লাসের কথা বলি, 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন এখন চলে যাবে, তাহলে 3d9 হবে। 3d9 হলে দেখো একটা বেজোড়, অর্থাৎ কপার 2 প্লাসটা আবার প্যারাচুম্বকীয় হবে। তাহলে প্যারাচুম্বকীয় হবে কারা? কপার 2 প্লাস কপার। ঠিক আছে। আর ফেরোচুম্বকীয় কারা? সর্বোচ্চ সংখ্যক বেজোড় ইলেকট্রন যাদের থাকে। ফেরোচুম্বকীয় 3টা। ফেরোচুম্বকীয় পদার্থ 3টা: আয়রন, কোবাল্ট আর নিকেল। আয়রন, কোবাল্ট আর নিকেল, এই 3টার মধ্যে সর্বাধিক সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে। মানে প্যারাচুম্বকীয় তো অবশ্যই, এই 3টা কিন্তু অবশ্যই প্যারাচুম্বকীয়। কিন্তু প্যারাচুম্বকীয় একটা ব্রাঞ্চ যেখানে সর্বাধিক সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে, সেটা হলো আয়রন, কোবাল্ট আর নিকেল। তাহলে আমরা কি কি পাইলাম? ডায়াচুম্বকীয় কারা, প্যারাচুম্বকীয় কারা, ফেরোচুম্বকীয় কারা। তাহলে আবার একটু লিখে দিই ফাইনাল। ডায়া মানে জোড়। ডায়া মানে জোড়। এই জোড় কাদের মধ্যে আছে? জোড় আছে হলো জিঙ্কে। জিঙ্ক 2 প্লাসেও জোড় আছে। কপার প্লাসে জোড় আছে। স্ক্যান্ডিয়াম 3 প্লাসে জোড় আছে। টাইটেনিয়াম 4 প্লাসে জোড় আছে। এই কয়টা মনে রাখলেই তোমার যথেষ্ট। আর বাকি সবগুলো হলো প্যারা। প্যারা কতটুকু? জোড়। প্যারা একেবারে শুরু হয়েছে টাইটেনিয়ামের পরে, ভ্যানাডিয়াম থেকে একেবারে আয়রন, কোবাল্ট, নিকেল। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো সবার মধ্যেই আছে, জোড় আছে। ঠিক আছে, এই সবার মধ্যে বেজোড় আছে। এরা সবাই প্যারা। প্যারা মানে হলো জোড়। আর ফেরো হলো কারা? ফেরো হলো 3টা। ফেরো হলো 3টা: আয়রন, কোবাল্ট, নিকেল। কারণ তোমার কোশ্চেন হতে পারে যে এর মধ্যেও তো আয়রন, কোবাল্ট, নিকেল লিখছি আমরা, আবার এখানেও লিখছি কেন? আসলে কি, যে ফেরোচুম্বকীয় পদার্থ বোঝানো হচ্ছে যে প্যারাচুম্বকীয় পদার্থের চূড়ান্ত পর্যায়ে বেজোড় ইলেকট্রন থাকে, কিন্তু একটু বেশি বেজোড় ইলেকট্রন থাকে। তো বেজোড় ইলেকট্রন থাকলেই প্যারা। আর যদি বেশি বেজোড় ইলেকট্রন থাকে, তবে সেটাকে আমরা বলবো ফেরো। তবে সেটা অবশ্যই প্যারার মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এক্সাম্পল গুলো। এখন এখান থেকে এমসিকিউ যদি আসে পরীক্ষাতে, সবথেকে বেশি যেটা আসে, এই যে এটা নিচের কোনটি ডায়াচুম্বকীয় পদার্থ? জিঙ্ক থাকে অপশনে। আর ফেরোচুম্বকীয় এই 3টার থেকে একটা থাকে। তাহলে এই দুইটা বেশি আসে। ঠিক আছে, এখন একটা এমসিকিউ আমি দেখাই দিই। নিচের কোনটি, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? খেয়াল করো, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? তা কপার যদি শুধু হয়, 4s1 আছে এটাতে। 4s1 মানে একটা বেজোড়। জিঙ্ক হলো 4s2 3d10। তাহলে এইটাতে আমরা যে ডায়া পাবো, মানে দুইটাই জোড় পাবো। আয়রনে তো d6, 4টা বেজোড় থাকে। নিকেলেও আমরা বেজোড় পাবো। তাহলে এটা দাগ টিক দিচ্ছি কেন? এই যে অ্যান্সার হলো কি জিঙ্ক। তাহলে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক, সবচেয়ে বেশি কোশ্চেন হলো এটা। আর এরপরে যদি আসেন আয়ন হিসেবে যদি দিয়ে দিই, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক, কপার,
কপার, কপার প্লাস, কপার টু প্লাস। তাহলে এখানে এসে যখন কপারে পাবো তখন 4s1 পাবো, বেজোড় পাবো একটা। আচ্ছা, কপার প্লাসে যখন পাবো তখন 4s0 D10 পাবো, এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। আর এইটাতে আবার D9 হয়েছে, এটা আবার D9 হওয়ার কারণে আমরা শুধুমাত্র ডায়াম্যাগনেটিক পাবো হলো বি নাম্বারটা। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছো, ডায়ামানে জোড়, প্যারামানে এই, আবার এখানে জোড় লিখে রাখছি, প্যারামানে বেজোড়, প্যারামানে হলো বেজোড়, আর ফেরতে হলো সর্বোচ্চ সংখ্যক বেজোড়। ডায়ামানে জোড়, প্যারামানে বেজোড়, ফেরো মানে কি সর্বোচ্চ সংখ্যক বেজোড়। আর ডায়াচুম্বকীয়তে আরেকটা জিনিস একটু লিখে রাখো, এরা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ হয়। এরা চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, ক্ষীণভাবে আকর্ষিত হয়। 2 নম্বরে, এরা চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, বিকর্ষিত হয়। আর এটা হলো, আরে উল্টা হয়ে গেল, চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, এটা, এটা বিকর্ষিত হয়। আর প্যারাগুলো আকর্ষিত হয়। ডায়াগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়, প্যারাগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, আর এই ফেরোগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, যেহেতু সর্বাধিক সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে, প্রবলভাবে আকর্ষিত হয়। ডিটেলস আর না পড়াই, যেহেতু সাজেশন মূলক ক্লাস। ওকে, কেন বিকশিত আকর্ষিত এগুলো ডিটেলস ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু দরকার নাই, যেহেতু আমাদের সাজেশন মূলক ক্লাস, এই কারণে এখানেই থাক। আমরা নেক্সট ক্লাসে ওই যে জটিলায়নের গঠন দেখবো, আজকে আর না, আজকের ক্লাসের থেকে লেন্দি করে লাভ নাই। নেক্সট ক্লাসে জটিলায়ন শেষ করে দিব, এসপি ব্লক শেষ করব। আর অবশ্যই যেটা বলছি, আমার এই সাজেশনে কিন্তু এই ডি ব্লক মৌল অ্যাড হয় নাই, আমি আবার দেখাই দিই। এই সাজেশনে কিন্তু ডি ব্লকটা আমি কি করি নাই, অ্যাড করতে ভুলে গেছি। এই জায়গায় কিন্তু ডি ব্লক মৌলটা অ্যাড হবে। ঠিক আছে, ডি ব্লক মৌলটা অ্যাড করে দিব, আজকে অ্যাড করে আপলোড দিয়ে দিব আশা করি।